আনেশা মেহরাবের শাহাদাত আঙুলটা নিজের ছোট ছোট হাত দিয়ে শক্ত করে ধরেছিল। এমন মনে হচ্ছিল যে আনেশা চায় না মেহরাব তাকে ছেড়ে কোথাও যাক। মেহরাব আনেশাকে কোলে নিয়েই হসপিটাল থেকে বের হয়ে যায়। সকল প্ল্যানই নাবিদের ছিল, তাই কেউই মেহরাবকে আটকায় না। নাবিদ ধরেই নিয়েছিল যে মেহরাব হয়তো আনেশাকে খুন করবে, আর নাবিদ তখন পুলিশ দিয়ে মেহরাবকে জেলে পুরে দেবে, ফলে তার রাস্তাও ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু নাবিদের সব প্ল্যানে মেহরাব পানি ঢেলে দেয়। সে আনেশাকে না মেরে তাকে একটা ময়লার স্তূপে ফেলে চলে আসে, আর আসার আগে সে আনেশার গলায় নিজের লকেটটা পরিয়ে দেয়। এই লকেটের নিচে একটা বাটন আছে, সেখানে যদি কেউ প্রেস করে তাহলে ট্র্যাকারটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। সেই বাটনে পুনরায় প্রেস করলে আবারও ট্র্যাকারটা চালু হয়ে যাবে। আর আনেশা সেই ছেলেটির সাথে ধস্তাধস্তির সময় কোনোভাবে সেই বাটনে প্রেস করে ফেলেছে, যার ফলে ট্র্যাকারটা বন্ধ হয়ে গিয়েছে, আর মেহরাবও তাকে ট্র্যাক করতে পারছে না। এতদিন তো মেহরাব এই ট্র্যাকারের মাধ্যমে আনেশাকে নজরে নজরে রাখত, কিন্তু এখন তো সেই ট্র্যাকারও বন্ধ। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে বেশ অনেকক্ষণ আগেই। মেহরাব নিজের বেডের ওপর বেঘরে ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে বললে ভুল হবে, তাকে হাইড্রোজেন ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা আছে তার। রুমের প্রত্যেকটা জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে, জায়গায় জায়গায় কাচের টুকরো পড়ে আছে। মেঝের ওপর তার দামি অ্যান্টিক ঘড়িটাও ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে, যেটা তার খুব পছন্দের। সে পছন্দের ঘড়িটাই সে নিজের হাতে ভেঙে ফেলেছে। এছাড়াও পুরো রুমটাই তছনছ হয়ে আছে। রাতে যখন আনেশাকে তন্ন তন্ন করে কোথাও খুঁজে পায়নি, তখন ম্যানশনে এসে নিজের রুমে সবকিছু ভাঙচুর করেছে মেহরাব। রাগের জোরে মেহরাব আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। মেহরাব রীতিমতো পাগলামো শুরু করে দিয়েছিল। এতটা চাপ নেয়ার আবারও তার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। যন্ত্রণার জোরে সে মেঝেতে লুটিয়ে পড়ে, ফলস্বরূপ কাচের টুকরোগুলো তার শরীরে বিঁধে যায়। শেষে উপায় না পেয়ে মেহরাবের বিশ্বস্ত গার্ড ফারদিন নওশাদকে আসতে বলে। ফারদিন নওশাদ নাবিল নওশাদের একমাত্র ছেলে, আর মেহরাবের সবচেয়ে কাছের বন্ধু। ফারদিন নওশাদ পেশায় একজন নিউরোলজিস্ট। মেহরাবের বিশ্বস্ত গার্ডের ফোন পেয়ে সে জেহরায়েল ম্যানশনে চলে আসে। মেহরাবের এমন রূপ ফারদিন এর আগে কখনোই দেখেনি। সে মেহরাবকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু বিফলে যায়, যার ফলে সে মেহরাবকে একটা হাইড্রোজের ঘুমের ইঞ্জেকশন পুশ করে। ঘুমের ইঞ্জেকশন পুশ করতে মেহরাব ঢলে পড়ে গভীর ঘুমে। তা মেয়ে, আমরা তো ঢাকা চলে আসলাম, তুমি কি আমাদের সাথেই থাকবে নাকি? লোকটির কথায় আনেশা একটু ইতস্তত বোধ করে বলে। না, আমি চলে যাব। তখন লোকটির স্ত্রী বলে ওঠেন। ওনার কথায় লোকটি ওনাকে একটু সাইডে নিয়ে গিয়ে চাপা স্বরে বলেন। নাবিলা, তুমি কি করছো এটা? এই মেয়েকে আমাদের সাথে কেন থাকতে বলছো? তুমি জানো মেহরাব জেহরায়েল কতটা সাংঘাতিক ছেলে? ও যদি কোনোভাবে জেনে যায় যে এই মেয়েকে আমরা আমাদের কাছে আশ্রয় দিয়েছি, তাহলে আমাদেরকে একদম জানে মেরে দেবে। তুমি কেমন মানুষ বলো তো? মেয়েটা অসহায় হয়ে আমাদের কাছে এসেছে, ওকে সাহায্য না করে একা একা ছেড়ে দেব? আজকে যদি আমাদের মেয়ের সাথে এমনটা হতো, তাহলে তুমি কি করতে? শোনো, যেতে পরে কারো সাহায্য করার কোনো প্রয়োজন নেই। এতে বিপদ বাড়বে, কমবে না। তুমি চুপ করো। এত মায়াবী একটা মেয়ে, ওকে এভাবে বিপদের মধ্যে ছেড়ে দেব? জানোই তো দুনিয়াটা কতটা নিষ্ঠুর। ওর যদি কিছু হয়ে যায়, নিজেকে তো ক্ষমা করতে পারবো না আমি। খুব দয়ার সাগর এসেছেন, যা ইচ্ছা করো। পরে বিপদে পড়লে আমাকে বলতে আসবে না। আনেশা বেশ অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে তার এখানে থাকাটা ওনাদের হয়তো পছন্দ হচ্ছে না, তাই আনেশা তাদের কাছে গিয়ে মাথা নিচু করে বলে। আমার এখানে থাকাতে হয়তো আপনাদের সমস্যা হতে পারে। আমি চলে যাব। এই এত বড় পৃথিবীতে আমার মাথা গোঁজার কি কোনো জায়গা হবে না? অবশ্যই হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আমার কাছে তো কিছু নেই যা দিয়ে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। লোকটার দৃষ্টি হঠাৎ থেমে যায় আনেশার গলার লকেটে। সূর্যের আলো পড়তে ব্লু ডায়মন্ডটা তীক্ষ্ণ নীল আগুনের মতো জ্বলে ওঠে। সমুদ্রের গভীর নিষ্ঠুর অন্ধকার যেন জমে আছে তার ভেতরে। এক মুহূর্তেই বোঝা যায় এটা শুধু সাধারণ লকেট না, এটা কারো ক্ষমতার সিলমোহর। লোকটিকে এইভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আনেশা একটু অপ্রস্তুত হয়ে যায়।
মেহরাবের জ্ঞান ফিরেছে 1 ঘন্টা হতে চলল। জ্ঞান ফেরার পর থেকে সে এক মুহূর্ত বসে থাকেনি। সে নিজের লোক লাগিয়েছে চারদিকে, বিভিন্ন জায়গায় ফোন করে বলে দিয়েছে আরাইশার কোনো খোঁজ পেলেই তারা যেন তখনই মেহরাবকে ইনফর্ম করে। কিন্তু এখনো পর্যন্ত কেউই আনাইশার কোনো খোঁজ এনে দিতে পারেনি। চিন্তা আর রাগে মেহরাবের মাথাটা ফেটে যাচ্ছে। মেহরাবের মনের ভেতর এক অজানা ভয় দানা বেঁধেছে, কিন্তু মেহরাব জাহেরাল তার মনে ভয় এই কথাটা একদম বেমানান। মেহরাব তো আনাইশার ওপর রাগ করতে চাইছে, রাগে তাকে খুন করে দিতে মন চাইছে। তাহলে সে রাগের জায়গায় এত ভয় কেন পাচ্ছে? তখনই ফারদিন রুমে প্রবেশ করে। ফারদিন মেহরাবের কাঁধে হাত রেখে বলে, ওই মেয়েটার জন্য এত কেন চিন্তা করছিস তুই? মেহরাব বসা থেকে উঠে ফারদিনের সামনে দাঁড়ায় আর বলে, আনার বাইরের দুনিয়া সম্পর্কে কোনো ধারণা নেই। এই নিষ্ঠুর পৃথিবীতে ওর মতো বোকা সহজ সরল মেয়েকে মানুষ জন্তুর মতো ছিঁড়ে খাবে। আমার আনাকে ওরা জন্তুর মতো ছিঁড়ে খাবে। আমি থাকতে ওকে কেউ স্পর্শ করবে সেটা আমি হতে দেব না। ও শুধুই আমার। ওকে মারার অধিকারও আমার, ওকে আগলে রাখার অধিকারও আমার। অন্য কেউ ওকে স্পর্শ করলে আমি তাকে জ্যান্ত কবর দেব। মেহরাব যে কি বলছে সেটা সে নিজেও বুঝতে পারছে না। তার মাথা যেন কাজ করাই বন্ধ করে দিয়েছে আনাইশার চিন্তায়। ফারদিন বলে, মেয়েরা, তুই না মেয়েটাকে নিজের কাছে প্রতিশোধ নেওয়ার জন্য নিয়ে এসেছিলি? তাহলে ওর জন্য এত চিন্তা কেন করছিস? ওর ক্ষতি হলে তো তোরই ভালো। ও মরুক বা বাঁচুক তাতে তোর কি যায় আসে? ফারদিনের শেষের কথাটা মেহরাবের একদম পছন্দ হয় না। সে রাগের চোটে ফারদিনের গলা চেপে ধরে আর দাঁতের দাঁত চেপে বলে, ও মরুক আর বাঁচুক মানে কি? তোর খুব প্রিয় জিনিস যদি তোর কাছ থেকে হারিয়ে যায় তাহলে তুই কি করবি? তোর কি চিন্তা হবে না? ছাড় আমাকে মেহরাব, আমার দম বন্ধ হয়ে আসছে, ছাড়। মেহরাব ফারদিনের কথা শুনে তাকে ছেড়ে দেয়। ফারদিন কাশতে কাশতে কাউচে বসে পড়ে। আবার রুম থেকে এক্ষুনি বেরিয়ে যা ফারদিন। তুই আমার খুব কাছের বন্ধু, আমি চাই না তোকে আঘাত করতে। ফারদিনও আর সেখানে থাকে না। সে দ্রুত রুম থেকে বের হয়ে যায়। এই রুমে থাকলে সত্যি সত্যি মেহরাব তাকে আঘাত করতে পারে, কারণ এখন তার মাথায় ঠিক নেই কি করতে কি করছে সে নিজেই বুঝতে পারছে না। তার শুধু একটাই ভয় হচ্ছে বারবার, যদি কেউ তার আনাকে স্পর্শ করে, কেউ যদি আনাসের কোনো ক্ষতি করে দেয়। এই মেয়ে, তুমি এই ব্লো ডায়মন্ড ফ্রেন্ডেব এটা কোথায় পেলে? তোমাকে দেখে তো মনে হয় না যে তুমি এটা কিনতে পারবে। এই পেনডেব এর তো অনেক দাম। আনেশা নিজের গলায় হাত দেয়। আনেশার ফর্সা গলায় ব্লু ডায়মন্ড পেন্ডেন্টটা জ্বলজ্বল করছে। তখনই লোকটি আবারও বলে ওঠে, কি হলো, চুপ করে আছো কেন? কোথায় পেলে ফ্রেন্ডেবটা বলো? এই তুমি আবার চুরি করনি তো? আনেশা নিজের গলার লকেটটা চেপে ধরে আর বলে, না, আমি কেন এটা চুরি করব? এটা তো আমার, জন্মের পর থেকেই এটা আমার গলায় আছে। না না, তুমি মিথ্যা কথা বলছো। এটা কোনো সাধারণ ঘরের ছেলে মেয়েদের কেনার সাধ্য নেই। কে তুমি? কি তোমার পরিচয়? আমাদেরকে মিথ্যা বলে আবার কোনো বিপদে ফেলতে চাইছো না তো? আমার কথা বিশ্বাস করুন, এটা সত্যিই আমার। জ্ঞান হওয়ার পর থেকে আমি এই পেন্ডেন্টটা নিজের গলায় দেখেছি। তুমি মেয়েটার সাথে এমন ব্যবহার কেন করছো? এই তুমি একদম চুপ করো। এ কোনো সাধারণ ঘরের মেয়ে না। এই মেয়ে, বের হয়ে যাও আমার বাড়ি থেকে। তোমাকে আমি এখানে কিছুতেই থাকতে দিব না। এখানে থাকলে আমাদের বিপদ হতে পারে। তুমি নিশ্চয়ই বাড়ি থেকে পালিয়ে এসেছো, তাই না? আমি তো আপনাদের সবটা খুলে বললামই, তারপরে কেন বিশ্বাস করছেন না আপনি আমায়? আমি আর একটা কথাও শুনতে চাই না। এই, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হও। তাড়াতাড়ি বের হও। ওর সাথে এমন করো না। মেয়েটা একা একা কোথায় যাবে বলো? তা আমি কি জানি ও কোথায় যাবে? যেখানে খুশি যাক, কিন্তু আমার এখানে থাকতে পারবে না। বলেই লোকটি আনেশার হাত ধরে তাকে বাড়ি থেকে বের করে দেয় আর তার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। আনেশার এখন খুব কাঁদতে ইচ্ছে করছে। এভাবে একা একটা মেয়ে সে কোথায় যাবে? তার উপর বাইরের দুনিয়া সম্পর্কে তার কোনো ধারণাই নেই। আনেশা ধীর পায়ে হাঁটতে লাগে। এখন দুপুরের সময়, মাথার উপর সূর্যটা একদম খাড়া হয়ে আছে। বেশি গরম না হলেও মাথার উপর সূর্যের তাপ আনেশার সহ্য হচ্ছে না। আনেশা হাঁটতে হাঁটতে একটা বড় গাছের নিচে এসে থামে আর হাঁটতে পারে
পারছে না সে। পানি পিপাসাও পেয়েছে খুব। আনেশা গিয়ে সেই গাছের নিচে বসে পড়ে। গাছের সাথে হেলান দিয়ে নীল আকাশটা দেখছে। তুলার মতো সাদা সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে শরতের নীল আকাশে। এতগুলো বছর সে শুধু বন্দী হয়ে থেকেছে, প্রথমে শিরিনের কাছে আর তারপর মেহরাবের কাছে। প্রকৃতির এত সুন্দর মনোরম দৃশ্য তার দেখা হয়ে ওঠেনি সেই বন্দিনী দশায়। কিন্তু এখন সে মুক্ত। বন্দিনী জীবন থেকে সে মুক্ত। এখন সে নিজের মন মতো ঘুরে বেড়াবে। এখন সে স্বাধীন। কথাটা ভাবতেই আনেশার ঠোঁট জুড়ে এক প্রশস্ত হাসি ফুটে ওঠে। পর মুহূর্তেই মনে পড়ে যায় মেহরাবের কথা। তার কথাটা ভাবতেই আনেশার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। হঠাৎ করে মেহরাবের জন্য তার কষ্ট হতে লাগে। কিন্তু তার তো এমন হওয়ার কথা ছিল না। সে তো চাইছিল মেহরাবের বন্দি থেকে মুক্তি হতে। তাহলে মেহরাবকে ছেড়ে আসতে তার এত কষ্ট কেন হচ্ছিল? ধুর, আমি কেন এই লোকের কথা ভাবছি? ভালোই হয়েছে এখন আমি তো স্বাধীন হয়েছি। এখন নিজের মন মতো ঘুরবো ফিরবো, কেউ আমাকে বাধা দিতে পারবে না। কিন্তু তার আগে নিজের থাকার জন্য একটা জায়গা খুঁজতে হবে। আনেশার ভাবনার মাঝেই সেই মহিলা তার সামনে এসে হাজির হয়। তিনি আনেশাকে উদ্দেশ্য করে বলে, মা চলো আমার সাথে আমাদের বাড়িতে চলো। আনেশা জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে সেই মহিলার দিকে তাকায়। মহিলাটি হালকা হেসে বলে, তোমার আঙ্কেল তোমাকে থাকতে দিতে রাজি হয়েছেন। চলো। একা একটা মেয়ে এভাবে রাস্তায় রাস্তায় ঘোরা একদম ভালো না। বলেই মহিলাটি আনেশার হাত ধরে তাকে দাঁড় করায়। আনেশাও ওনার সাথে যেতে লাগে। ঘুরঘুরে অন্ধকার রুমে বেডের উপর নিস্তেজ হয়ে পড়ে আছে আনেশা। হাতে সেই গরম হাত করা। অবশ্য এখন আর গরম নেই। বেডের সাথে দুইটা হাত হাত করা দিয়ে বাঁধা। অতীতের কথাগুলো মনে আসতেই আনেশা চোখ মেলে তাকায়। চারপাশটা এত অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না। আনেশা হাত নাড়াতেই ব্যথায় কুকড়িয়ে ওঠে। চোখে জমা হয় মুক্তোর দানার মতো অশ্রু। গাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। যতই সে মেহরাবের থেকে পালানোর চেষ্টা করুক না কেন, শেষ রক্ষা আর হলো কই। হঠাৎই রুমের দরজা খুলে গেল। আনেশা দেখার চেষ্টাও করলো না, কারণ সে জানে এটা মেহরাবই। এখন যে মেহরাব তার সাথে ঠিক কী করবে এটা ভেবেই তার বুকের ভেতরটা কেঁপে উঠছে। রুমে একটা হালকা লাল রঙের ড্রিম লাইট জ্বালিয়ে মেহরাব আনাইশার একদম কাছে চলে আসে। মেহরাবের চোখজোড়া লাল হয়ে আছে, যা এই আবছা আলোতেও আনাইশা বুঝতে পারছে। মেহরাবের মুখ থেকে অ্যালকোহলের গন্ধ আসে। অ্যালকোহলের গন্ধ নাকে যেতেই আনাইশার পেটের ভেতর নাড়িভুড়িগুলো পাক দিয়ে ওঠে। মেহরাব আনাইশার কোমল ঠোঁটের ওপর আঙুল দিয়ে চেপে ধরে আর একদম হিমশীতল কণ্ঠে বলে, একদম উল্টাপাল্টা কিছু করবি না। আগের বারের চরের কথাটা নিশ্চয়ই মনে আছে। এবারের থেকেও বেশি কিছু করব। আনাসার বমি আসতে চাইলেও মেহরাবের কথা শুনে যেন সব চেপে যায়। মেহরাব আনাসার মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে কানের লতিতে গুজে দেয়। এরপর মুখের ওপর হাত বোলাতে বোলাতে বলে, কতগুলো দিন তোকে ছুঁইনি, কতগুলো মাস তুই আমার থেকে দূরে ছিলি। মেহরাব একটু থেমে আবার বলে, কি লাভ হলো বল? সেই তো আমার কাছেই তোকে ফিরতে হলো। বলেছিলাম না যে আমি তোর শেষ ঠিকানা? তুই যেখানেই যাস না কেন ফিরে তো তোকে এই মেহরাবের কাছেই আসতে হবে। তুই আমার, শুধুই আমার, তাই তোকে আমার কাছে বারবার ফিরতে হবে। বলেই হঠাৎ করে আনেশার চোয়াল খুব শক্ত করে চেপে ধরে মেহরাব। আনেশা ব্যথার চোটে হাত নাড়াচ্ছে, যার ফলে ফোসকা পড়া হাতটা হাত করার সাথে ঘষা খেয়ে হাতের চামড়া উঠে যাচ্ছে, সাথে জ্বালা যন্ত্রণা তো আছেই। কেন পালাতে গেলি বলতো আনা? তুই না পালালে তো আমি এতটা খারাপ হতাম না তোর সাথে। তুই আমার থেকে পালিয়ে গিয়েছিলি, এই জেহরায়েল মেনশন থেকে পালিয়ে গিয়েছিলি। বাইরে নিশ্চয়ই তোকে অনেক ছেড়েই দেখে ফেলেছে। নিশ্চয়ই তাদের মনে তোকে নিয়ে কুচিন্তা এসেছে। কেন তোকে ওরা দেখবে? বলেছিলাম না তোকে যে বা যারা দেখবে তাদের কাউকে আমি ছাড়বো না, আর সাথে তোকেও নরক যন্ত্রণা সহ্য করতে হবে। তোর মুক্তি নেই এই মেহরাব জেহরায়েলের থেকে। সারা জীবনের জন্য তুই আমার আমার রক্ষিতা তুই। বলেই মেহরাব আনাসার চোয়াল ছেড়ে জোরে জোরে হাসতে লাগে। হঠাৎ করে হাসি থামিয়ে সে আনাসার উপর উঠে পড়ে আর আবারও শুরু করে তার সেই পাশবিক নির্যাতন।
ক্ষুধার্ত জন্তুর মতো সে আনাইসার উপর ঝাঁপিয়ে পড়ে। আনাইসার হাত দুইটা বাঁধা, যার ফলে সে মেহরাবকে আটকাতে পারে না। মেহরাব আগের থেকেও বেশি অ্যাগ্রেসিভ আর হিংস্র হয়ে গিয়েছে। আনাইসা চিৎকার করছে, খুব জোরে জোরে চিৎকার করছে ছাড়া পাওয়ার জন্য। তার চিৎকার রুমের বাইরে অবধি যাচ্ছে। তার চিৎকার এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে যে কারোরই বুক কাঁপতে বাধ্য, কিন্তু কারোরই মেহরাবকে আটকানোর সাহস নেই। সবাই শুনেও না শোনার ভান করে নিজেদের মতো কাজ করে যাচ্ছে। আনিশার কষ্ট হচ্ছে দেখেও মেহরাবের একটু দয়া হচ্ছে না এই ছোট্ট প্রাণটার ওপর। মেহরাব নিজের কাজ শেষ করে রুম থেকে বের হয়ে যায়। আগে আনিশা যেই রুমে থাকতো, মেহরাব তাকে সেই রুমে না নিয়ে অন্য একটা রুমে রেখেছে। বলা যেতে পারে এটা একটা টর্চার সেল, যেটা মেহরাব শুধুমাত্র আনিশার জন্য স্পেশালভাবে বানিয়েছে। আনিশা তার থেকে পালানোর সাহস দেখিয়েছে বলে ভুল হবে, তার রাজত্ব থেকে পালিয়েও গিয়েছিল। তাই তাকে তো আর যেন তেন শাস্তি মেহরাব দেবে না, তিলে তিলে শেষ করবে মেহরাব তাকে। এত কিছু সহ্য করেও আনিশা এখনও নিজের জ্ঞানে আছে। মেহরাব নিজের কাজ শেষ করে অনেক আগেই চলে গিয়েছে। আনিশার হাত দুইটা এখনও বাঁধা। আনিশা একবার সেই দিকে তাকাতেই তারপর উপরের দিকে তাকায়। ঘাড় ঘোরাতেও কষ্ট হচ্ছে। চোখ ভর্তি পানি, তার মনে হচ্ছে টোকা দিলেই গড়িয়ে পড়বে তার গোলাপি গাল বেয়ে। মুখটা একদম ফ্যাকাশে হয়ে আছে, নাকের ডগাও ফুলে আছে অতিরিক্ত কান্নার কারণে। ফলে হঠাৎ করেই আনিশার কাটা ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সেই হাসিতে কোনো সুখ নেই, শুধু আছে বুকভরা হাহাকার, আর্তনাদ আর অসীম যন্ত্রণা। এই যন্ত্রণা কবে শেষ হবে বা আদেও কি শেষ হবে নাকি তা আনিশার জানা নেই। হাসতে হাসতে আনিশা কাঁদতে শুরু করে। জোরে জোরে কাঁদতেও পারছে না, তলপেট সহ সারা শরীর প্রচণ্ড ব্যথায় টনটন করছে। কাঁদতে কাঁদতেই সে ভাবতে লাগে গত 6টা মাসের কথা। কতই না খুশি ছিল সে, একদম মুগ্ধ পাখির মতো ছিল। যখন ইচ্ছে বাইরে যেতে পারত। সেই 6 মাসই হয়তো তার জীবনে সুখের সময় ছিল। সবাই ঠিকই বলে সুখের সময় খুব দ্রুত অতিবাহিত হয়। আনিশার সুখের সময়ও খুব সীমিত ছিল। এবার থেকে তার যন্ত্রণার দিন শুরু হবে। তার আজারি, তার আর্তনাদ কেউ দেখবে না। তার ভাবনার মাঝে মেহরাব এসে তার হাতকড়া খুলে দিয়ে হাত ধরে জোর করে বেড থেকে নামায়। এত জোরে হাত ধরে টান দেয় যে পুরো শরীর সহ আনিশার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে ওঠে। আনিশার চোখগুলো আবারও ভিজে ওঠে, সে ব্যথায় নিচে পড়ে যায় আর মৃদু চিৎকার করে ওঠে। দাঁড়ানোর শক্তি পর্যন্ত হচ্ছে না, কিন্তু নির্দয় মেহরাব তাকে সেভাবেই টানতে টানতে নিয়ে যেতে লাগে। আনিশা কাঁদতে কাঁদতে বলে, দ- দয়া করে ছেড়ে ছেড়ে দিন আমায়। আমার খুব কষ্ট হচ্ছে। এভাবে আমাকে টেনে টেনে নিয়ে যাবেন না। মেহরাব এক মুহূর্তের জন্য আনিশার করুণ কণ্ঠ শুনে থমকে যায়, কিন্তু পর মুহূর্তে নিজের মনকে বুঝিয়ে সে আবারও আনিশাকে দাঁড় করায় আর হাত ধরে টানতে লাগে। আনিশার মনে হচ্ছে তার জারটা মনে হয় এখনই বের হয়ে যাবে। মেহরাব আনিশাকে নিয়ে কিচেনে আসে আর ধাক্কা দিয়ে হাতটা ছেড়ে দেয়। তাল সামলাতে না পেরে আনিশা আবারও পড়ে যায়। মেহরাব খুব গম্ভীর স্বরে বলে, এক্ষুনি আমার জন্য রিসোর্ট আলা মিলানেই যে বানা। আমার খিদে লেগেছে, 30 মিনিটের মধ্যেই যেন আমার রুমে খাবার চলে যায়। তোর সময় এখন থেকে শুরু। 30 মিনিটের থেকে 1 সেকেন্ড এদিক ওদিক হলে তোর খবর আছে। বলে মেহরাব কিচেন থেকে বের হয়ে যায়। আনিশা এখনও কিচেনের মেঝেতে পড়ে আছে। কিচেনে কোনো মেড নেই, কারণ মেহরাব তাদের সবাইকে ছুটি দিয়েছে। এখন থেকে আনিশাই তার জন্য রান্না করবে। 30 মিনিটের মধ্যে 20 মিনিট ইতোমধ্যেই চলে গিয়েছে, কিন্তু আনিশা এখনও সেখানেই নিজের তলপেট চেপে ধরে বসে আছে। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আনিশা বড় বড় শ্বাস ফেলে দেয়ালের সাথে হালান দিয়ে বসে। ধীরে ধীরে চোখ বুলায় পুরো কিচেনে। ধবধবে সাদা মার্বেলের ফ্লোর, দেয়াল জুড়ে ম্যাট ব্ল্যাক কেবিনেট, হ্যান্ডেলগুলো ব্লাস্ট স্টিলের, কোনো অতিরিক্ত সাজসজ্জা নেই, কিন্তু প্রতিটা জিনিসই নিখুঁতভাবে ঠাঁই পেয়েছে এই কিচেনে। সিলিংয়ে ঝুলানো আছে সফট লাইট, আলো সরাসরি চোখে লাগে না, তবে পুরো কিচেনটাকে একটা গভীর বিলাসী ছায়ায় ঢেকে রাখে। মাঝখানে বিশাল আইল্যান্ড কাউন্টার, কালো গ্রানাইট পাথরের, এত চকচকে যে আলো পড়লে নিজের প্রতিছবি দেখা যায়। তার উপর সাজানো কাচের বোতলে অলিভ অয়েল, বিদেশি মশলা আর
আর সিলভার নাইফ সেট। ছুরিগুলো সারিবদ্ধ নিখুঁতভাবে বালিশ করা, যেন রান্নার জন্য না, প্রদর্শনের জন্য রাখা হয়েছে। এক কোনায় বিল্ট ইন ওয়াইন কুলার, লাল আর সাদা ওয়াইনের বোতলগুলো নরম আলোয় ঝলমল করছে। বাতাসে হালকা কফি আর মশলার গন্ধ মিশে আছে। সবচেয়ে অদ্ভুত হলো পুরো কিচেনটা নিস্তব্ধ। এত বড় জায়গা, অথচ কোনো এলোমেলো কিচ্ছু নেই। প্রতিটা প্লেট, প্রতিটা গ্লাস, প্রতিটা সরঞ্জাম নিজের নির্দিষ্ট জায়গায় রাখা আছে। যেন এখানে শুধু রান্না হয় না, এখানে নিয়ন্ত্রণ থাকে, শৃঙ্খলা থাকে, ক্ষমতার এক অদৃশ্য উপস্থিতি থাকে। আস্তে আস্তে আনেশার তলপেটের ব্যথা পুরো পায়ে ছড়িয়ে পড়ে। আনেশা দেয়ালের সাথে আরেকটু ভালো করে হেলান দিয়ে বসে আর ঠোঁট চেপে ব্যথা সহ্য করতে থাকে। কিচেনের এক পাশ জুড়ে বড় কাছের জানালা রয়েছে, মেঝে থেকে প্রায় ছাদ পর্যন্ত উঠে গেছে। বাইরে তাকালেই দূরের মনোরম দৃশ্যটা চোখে পড়ে আনাইশার। সবুজে ঢাকা ল্যান্ডস্কেপ, গোলাপি আভায় রাঙানো আকাশ আর হালকা বাতাসে দুলতে থাকা গাছের মাথা। আনাইশা টলমলো চোখে সেই দিকেই তাকিয়ে আছে। তার আর বাঁচতে ইচ্ছে করছে না, কিন্তু সে তো আত্মহত্যা করতে পারবে না, কারণ আত্মহত্যা করা যে মহাপাপ। এই দুনিয়ায় সে যেই মরণ যন্ত্রণা সহ্য করছে, পরকালে গিয়ে আত্মহত্যা করার শাস্তি সে কিভাবে সহ্য করবে? দুনিয়ার কষ্টই তার সহ্য হচ্ছে না, আর জাহান্নামের কষ্ট তো এর থেকেও বেশি। মিস্টার নাভিদ শেখ, কেমন আছেন? নিশ্চয়ই ভালো নেই, আর ভালো থাকবেনই বা কিভাবে? আপনার আদরের মেয়েকে যে আমি ভালো রাখিনি, নরক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে তাকে। নিজেদের করা পাপের শাস্তি আপনার আদরের সন্তান পাচ্ছে। ছবিগুলো নিশ্চয়ই দেখেছেন। কেমন লাগলো নিজের চোখে নিজের আদরের মেয়ের ক্ষতবিক্ষত শরীরখানা দেখতে? বলে অট্টহাসিতে ফেটে পড়ে মেহরাব। ফোনের ওপর পাশ থেকে নাভিদের গলা ভেসে আসে। সে ভয়ার্ত কণ্ঠে বলে, মেহরাব, আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দাও বাবা। ওর কোনো ক্ষতি করো না, প্লিজ ওকে ছেড়ে দাও। মেহরাব হিংস্র কণ্ঠে বলে, ছেড়ে দেব? হুম, এত সহজে তো ছেড়ে দেব না আপনার আদরের মেয়েকে। আপনি আমার আম্মু আর আপুর সাথে যা যা করেছেন, সেটার প্রতিশোধ না নিয়ে তো আমি আনাকে এত সহজে ছেড়ে দেব না। তুমি তো আমাদের থেকে প্রতিশোধ নিতে চাও, তাহলে ওকে কেন এত কষ্ট দিচ্ছ? ওকে ছেড়ে দাও, ওর তো কোনো দোষ নেই। দোষ তো আমার পরিবারের কারোরই ছিল না, তারা তো নির্দোষ ছিল। তাহলে তাদেরকে কেন এত নির্মমভাবে খুন করলি? নাভিদার কিছু বলতেই যাবে, তার আগেই মেহরাব তার মুখের ওপর ফোনটা কেটে দেয়। আনিসের ওপর টর্চার করার পর মেহরাব কিছু ছবি নাভিদের ফোনে পাঠায়। মেহরাবের ফোন কাটার সাথে সাথেই নাভিদ পায়ের ওপর পা তুলে মেহরাবের পাঠানো ছবিগুলো দেখতে থাকে। নওরিন খান তার সামনেই চেয়ারে হাত মুখ বাঁধা অবস্থায় বসে আছেন। ওনার সামনেই নাভিদ মেহরাবকে কল করেছিল আর ভয় পাওয়ার নাটক করছিল। নাভিদ ছবিগুলো দেখে ফোনটা নওরিন খানের দিকে ঘোরায়। নওরিন খান মেয়ের এই অবস্থা দেখে কেঁদে ফেলেন। তিনি কিছু বলতে চাইছেন, কিন্তু মুখটা বাঁধা, তাই তিনি কিছুই বলতে পারছেন না। নাভিদ হঠাৎই বলে ওঠে, একটা কথা কি জানো নরেন, তোমার মেয়েও না তোমার মতোই সুন্দর, বুঝছো? না না, তোমার মতো না, তোমার থেকেও বেশি সুন্দর। হাতগুলো দেখো, হাত দেখি বোঝা যাচ্ছে। নওরিন খান নাভিদের চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে আনাশাকে ভোগ করার লালসা। এখন তার খুব আফসোস হচ্ছে, কেন তার মেয়েটা এত সুন্দর হতে গেল। তার সৌন্দর্যের জন্য আজকে তার পুরো পরিবারটা ধ্বংস হয়ে গিয়েছে। এখন হয়তো এ মেয়েটার জীবনও তার মতোই হবে। তবে তোমার মেয়ের চেহারাটা না আমি দেখতে পাইনি। মেয়েরাব আনাসিয়াকে নিয়ে এতটাই পজিটিভ যে ছোট থেকেই তার পিছনে লেগে থাকতো। সব সময় তোমার মেয়েকে চোখে চোখে রাখতো মেয়েরাব। এমনভাবে পাহারা বসিয়ে রেখেছিল যেন আনাইশা ওর ব্যক্তিগত সম্পদ। নিজের রক্ষিতার ব্যাপারও কেউ যে এতটা পজিটিভ হয় সেটা আমি মেয়েরাবকে প্রথম দেখলাম। কিছুক্ষণ থেমে নাভিদ আবারও বলে ওঠে, যাই হোক, আর কিছুদিনেরই তো ব্যাপার। এরপর মেহরাবের বিয়ে হবে, আর মেহরাবের বিয়ের আগেই ও আনাইশাকে একদম জানে মেরে ফেলবে। এমনি তো তোমার মেয়ের ওপর ও যা টর্চার করে, বেশি দিন মনে হয় না আনাইশা এই পৃথিবীতে থাকবে। আর যদি তোমার মেয়ে না মরে, আমি তো আছি। তোমাকে আর তোমার মেয়েকে বুঝেই নাও আমি কি বলতে চাইছি। বলেই হাসতে লাগে নাভিদ। নাভিদের কথাগুলো শুনে নওরিন খানের ঘৃণায় গা গুলিয়ে আসে। একটা মানুষ এতটা নিচে কিভাবে নামতে পারে? কতগুলো মেয়ের জীবন ধ্বংস করেছে এই নাভিদ। নিজের স্ত্রীকে পর্যন্ত ছাড়েনি এই জানোয়ারটা, তাকেও শেষ করে দিয়েছে। একটা নিষ্পাপ প্রাণকে অল্প বয়সে ঝরিয়ে দিয়েছে এই নাভিদ। মেহরাবের ব্যাপারে শুনে তো নওরিন খানের আরও বেশি ভয় হচ্ছে।
তার জানের পানি শুকিয়ে যাচ্ছে। মেহরাব তার মেয়েকে নিজের রক্ষিতা বানিয়ে রেখেছে। মেহরাব কি তাহলে সত্যি সত্যি তার নির্দোষ মেয়েটাকে জানে মেরে ফেলবে? নাবিদ হাসি থামিয়ে আবারও বলে, চিন্তা কর না নরিন, শুধু মেহরাবকে একা বাঁচিয়ে রাখবো না, তোমাদের তিনজনকেই একেবারে দুনিয়া থেকে বিদায় করে দেব। তোমাদের পরিবারের আর কাউকে আমি আর ভাই বাঁচিয়ে রাখবো না। মেহরাবকে বিদায় করার ব্যবস্থা হয়ে গিয়েছে। বেচারা ওর মেন্টাল অবস্থা আমি এতটাই খারাপ করে দেবো যে ও গুলি যাবে। ও মেহরাব যে রায়ের অর্ধেক তো খারাপ করেই দিয়েছে, এখন বাকি অর্ধেক আছে। মেহরাব রকিং ছাড়িয়ে বসে আছে, দুহাতের আঙুলের ডগা দিয়ে কপাল ঘষে। একটা বিষয় তাকে খুব বেশি ভাবাচ্ছে। সে আনেশার উপর এত টর্চার করে, সেটা জানার পরও নাবিদ তেমন কিছুই করছে না। কোনো বাবা কি নিজের মেয়ের এমন অবস্থা মুখ বুজে সহ্য করতে পারেন? তাহলে নাবিদ কেন কোনো স্টেপ নিচ্ছে না তার বিরুদ্ধে? কেন সে মেহরাবের থেকে আনেশাকে মুক্ত করতে আসে না? এখানে বড় কোনো একটা ঘাবলা আছেই, যেটা মেহরাবের অজানা। কিন্তু মেহরাবকে তো জানতেই হবে কি ব্যাপার আছে যেটা তার পিঠ পিছে ঘুরছে। নাবিদ তো কিছু একটা লুকাচ্ছে। আচ্ছা না, নাভিদ শেখের অবৈধ সন্তান বলেই কি নাভিদ শেখ জোরালো অ্যাকশন নিচ্ছে না? না না, অবৈধ হলেই বা কি নিজের রক্ত তো। এই নাভিদ শেখ বড় কোনো গেম খেলছে আমার সাথে, যেটা আমি ধরতে পারছি না। গভীর জলের মাছ এই নাভিদ শেখ, কিন্তু মেহরাব জেহরায়েলের থেকে পার পাবে না। হঠাৎই অ্যালার্ম বেজে ওঠায় সে নিজের ধ্যান থেকে বের হয়। 30 মিনিট হয়ে গিয়েছে, আনেশা এখনও তার রুমে আসেনি। মেহরাব ঠোঁটের কোণে এক শয়তানি হাসি ফুটিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামে আর কিচেনের দিকে এগোয়। মেহরাব খুব ভালো করেই জানে আনেশা এই খাবারটা বানাতে পারবে না, তাই তো সে এই খাবারের নাম বলেছিল। আজকে সে আনেশাকে উচিত শিক্ষা দেবে। মেহরাব কিচেনে ঢুকেই আনেশাকে খুঁজতে লাগে। কিচেনের এক কোণ থেকে গোগানের আওয়াজ কানে ভেসে আসে মেহরাবের। আওয়াজটা বেশ ক্ষীণ। মেহরাবও খেয়াল করে আওয়াজটা কিচেনের জানালার কাছ থেকে আসে। এই জানালাটা কিচেনের একপাশে হওয়ায় কিচেনে প্রথমে কেউ প্রবেশ করলে তেমন একটা খেয়াল করে না। মেহরাব সেখানে যেতেই রক্তাক্ত অবস্থায় আনেশাকে দেখতে পায়। বেচারি পিরিয়ডের ব্যথায় কাতরাচ্ছে। ধবধবে সাদা মার্বেলের ফ্লোরের ওপরে রক্তের ছড়াছড়ি। আনেশাকে এমন অবস্থায় দেখে মেহরাবের মাথা যেন কাজ করাই বন্ধ করে দিয়েছে। তার বুকের ভেতরটা হঠাৎ করে ছ্যাদ করে ওঠে। সে আনেশার কাছে গিয়ে আলতো করে গালে চাপড় মারে। ব্যথায় আনেশার হাত পা সব অবশ হয়ে গিয়েছে। আনেশা যেন নিজের জ্ঞানেই নেই। মেহরাব অস্থির কণ্ঠে বলে, আনা, এই আনা, চোখ খোল। আনা, খুব কষ্ট হচ্ছে তোর? এই আনা। মেহরাব দেরি না করে আনেশাকে কোলে তুলে নিজের রুমে নিয়ে যায়। মেয়েদেরকে ডাকে আনেশাকে ক্লিন করে দেওয়ার জন্য। সেও চেঞ্জ করে আসে। এর মধ্যে ডক্টরও চলে আসেন। ডক্টর আনেশাকে চেক করে মেহরাবকে বলল, স্যার, আমি মেডিসিন দিয়েছি, আশা করি ব্যথাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর ওনার এখন ঘুমের প্রয়োজন। আমি ঘুমের ইঞ্জেকশন দিয়েছি ওনাকে, সকালের আগে উঠবে না। আর হয়তো রাতের দিকে জ্বর আসতে পারে। যদিও জ্বরের ওষুধ দিয়েছি, তাও যদি আবারও জ্বর আসে তাহলে আর একবার মেডিসিন খাইয়ে দিলেই হবে। ওকে। স্যার, আর একটা কথা, ওনার খাওয়া দাওয়ার দিকে একটু নজর রাখতে হবে। দুর্বল শরীর তো, তাই ব্যথা সহ্য না করতে পেরে স্যানসিল হয়ে গিয়েছিলেন। মেহরাব কিছুই বলে না। ডক্টর গার্ডের সাথে বাইরে চলে যান। মেহরাব এক দৃষ্টিতে আনেশার দিকে তাকিয়ে আছে। কি অবস্থা মেয়েটার! মেহরাব দরজা বন্ধ করে বেডের দিকে এগোতেই তার ফোনটা বেজে ওঠে। বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলে মেহরাব। ফোনটা হাতে নিতেই বিরক্তি আরও কয়েক গুণে বেড়ে যায় তার। মেহরাব ফোনটা কেটে দিয়ে আবারও বেডের দিকে এগোতে যাবে, তখন আবারও ফোনটা বেজে ওঠে। মেহরাব আবারও কেটে দেয়। এমন করে বেশ কয়েকবার ফোন বেজে ওঠে। মেহরাব এবার বেশ বিরক্তি নিয়েই ফোনটা কানে ধরে। ফোনের ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসে। কণ্ঠটা আর কারণ না, ফাইজার। মেহরাব কতবার করে কল করছি, বারবার কল কেটে দিচ্ছে কেন? জরুরি কিছু বলবে নাকি? কেমন আছো? এই কথা জিজ্ঞেস করার জন্য ফোন দিয়েছো? আরে এত কথা কেন বলো? যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও না। মেহরাবের বেশ রাগ উঠেছে ফাইজার ওপর। দিন নেই রাত নেই, যখন তখন শুধু ফোন দেয় মেয়েটা। এই নিয়ে হয়তো 100-র ওপর ফাইজার ফোন নাম্বার ব্লক করেছে মেহরাব, কিন্তু কোনো লাভই হয়নি। ব্লক করার পরপরই আরেকটা নম্বর দিয়ে কল দেয় তাকে। মেহরাব দাঁতে দাঁত চেপে বলে, কিছু বলার থাকলে বলো, না হলে আমি ফোন কেটে দিচ্ছি। আমার অত ফালতু সময় নেই যে সারাদিন ফোনে কথা বলবো। ফাইজা বুঝতে পারে যে মেহরাব খুব রেগে গিয়েছে, তাই সে আর ভনিতা না করে বলে, ড্যাড যে মেডিসিনগুলো দিয়েছে সেগুলো খেয়েছো? সন্ধ্যা হতে চললো তো, মেডিসিনগুলো মিস দিও না। তুমি কি আমার বউ? না,
তবে খুব শীঘ্রই হয়ে যাব। মেহরাব মাথা ঠান্ডা করে বলে, হবে কি হবে না সেটা পরে দেখা যাবে। এখন তো বউ নও, তাহলে আমি মেডিসিন নিয়েছি নাকি নেইনি সেটা তো তোমার দেখার বিষয় নয়। মেহরাব ফোন কাটতেই যাচ্ছিল, তার আগে ফাইজা বলে, ড্যাড বলেছে যে মেডিসিনগুলো নিয়মিত নিতে, একটু অনিয়ম হলেই ক্ষতি হতে পারে। ক্ষতি হলে আমার হবে, তোমার তাতে কি? বলেই ফোন কেটে দেয় মেহরাব আর এক আছাড় মেরে ফোনটা ভেঙে ফেলে। রাগে তার সারা শরীর কাঁপছে। কতবার করে সে মিস্টার নাবিলকে বলেছে যে সে ফাইজাকে বিয়ে করতে চায় না, তিনি যেন নিজের মেয়েকে বোঝান, কিন্তু এতে যেন কোনো লাভই হয় না। সেই গলায় ঝুলে পড়ে মেয়েটা, একদম গায়ে পড়ার স্বভাবের। এই ধরনের মেয়েদের মেহরাব একদম পছন্দ করে না। মেহরাব এবার আনাসার দিকে তাকায়, ঘুমন্ত অবস্থায় কত নিষ্পাপ লাগছে তার আনাকে। মেহরাব হঠাৎই খেয়াল করে মেডিসিন না নেয় আজকে যেন তার মাথাটা ঠিক হালকা হালকা লাগছে। অন্যদিন তো মেডিসিন নিলেই শরীর ভার ভার লাগে, মাথাটা ঝিম ধরে থাকে, সব কিছু কেমন যেন লাগবে। মনে হয় মেডিসিনটা নিলে সে যেন নিজের ভেতরেই থাকে না, সে যেন একটা অমানুষে পরিণত হয়ে যায়। মেডিসিনটা তার রাগ কমানোর বদলে যেন আরও কয়েক গুণে বাড়িয়ে দেয়। না, কালকে আঙ্কেলের চেম্বারে যেতে হবে, ওষুধটা চেঞ্জ করে আসবো। এটা খেলেই কেমন জানি লাগে। এরপর মেহরাব আনাসার কাছে গিয়ে বসে পড়ে। মেহরাব আনাসার নরম হাতখানা নিজের শক্ত হাতের মাঝে নেয়। এটা ডান হাত, যেই হাতে মেহরাব গরম হাতকড়াটা পরিয়েছিল। মেহরাব উঠে গিয়ে ফার্স্ট এড বক্স থেকে একটা মলম নিয়ে আসে আর আনাসার পোড়া হাতটায় খুব যত্ন সহকারে লাগিয়ে দিতে থাকে। মলম লাগানোর শেষে মেহরাব উঠে গিয়ে রুমের লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে আনাসার কাছে এসে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে শুয়ে পড়ে।